সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার। বৃহস্পতিবার তোলা হতে পারে আদালতে। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন সহ গঠন হচ্ছে ৬টি কমিশন। ১ অক্টোবর থেকে কাজ শুরু। ৩ মাস পর দলগুলোর সঙ্গে বৈঠক, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এবং টেলিভিশন বিতর্কে কামালার কাছে ধরাশয়ী ডোনাল্ড ট্রাম্প, হ্যারিসকে বিজয়ী ঘোষণা করল বেশিরভাগ গণমাধ্যম। দ্বিতীয় বিতর্ক চায় ডেমোক্রেট শিবির। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি ফারজানা আক্তার। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত ৩ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলাটি করেন জনির বাবা। এই মুহূর্তে খিলগাঁও থানায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আসলে র্যাব গ্রেফতার করে 11টার দিকে এবং রাত 11টার পরে কিন্তু তাকে খিলগাঁও থানার একটি মামলা, হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয় এবং মামলাটি ছিল যে ৩ সেপ্টেম্বর এই মামলাটি দায়ের করা হয় এবং যে খিলগাঁও থানার যিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন এই সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে আসলে পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে যে হত্যা করা হয় সেই মামলাটি তার বাবা ইয়াকুব আলী তিনি মামলাটি দায়ের করেন এই গত ৩ সেপ্টেম্বর এবং এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং এই মামলায় আসাদুজ্জামান মিয়া সহ কিন্তু আরও ১৩ পুলিশ কর্মকর্তা রয়েছে। তো এই আমরা যতটুকু জানতে পেরেছি তাকে আসলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে এবং সেখান থেকে আসলে আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে তোলা হবে আগামীকালকে এবং বিধান রয়েছে যে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে তাকে যে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা এবং সেখানে আসলে রিমান্ড কতদিন চাওয়া হবে বা কি সেই বিষয়টা কিন্তু এখন আমরা জানি না, আমরা সেটা আমাদেরকে জানানো হয়নি। আমরা আসলে আসাদুজ্জামান মিয়া তিনি কিন্তু আসলে ২০১৫ সাল থেকেই ডিএমপি কমিশনের দায়িত্ব পালন করেছেন এবং এর পরবর্তীতে আসলে কিছুদিন আগেও দেখা যায় যে ৫ আগস্ট যে সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের এবং তার আগেই কিন্তু তার বিরুদ্ধে ব্যাপক অর্থ কেলেঙ্কারির আসলে কিন্তু তার মানে অভিযোগ উঠেছিল, কিন্তু সেই বিষয়ে কিন্তু গণমাধ্যমে বিভিন্ন খবরও প্রচারিত হয়েছিল আর আজকে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকে তাকে দুপুরের পরে তাকে আদালতে তোলা হবে এবং সেখানে এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড চাওয়া হতে পারে এবং কতদিন চাইবে সেটা ফরওয়ার্ডিংয়ে উল্লেখ থাকবে। আমরা এই পর্যন্ত ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর খিলগাঁওয়ে। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন সহ ৬টি কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব বঞ্চনা ও অন্যায়ের প্রতিকার করবে অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সচল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, লুটপাট করে বিদেশে পাচার করা অর্থ ফেরানো হবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের তাগিদে জাতিকে শক্তিশালী ও আশাবাদী করতে নানা চিন্তা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। একযোগে কাজে নেমে পড়ার ফলে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সমস্ত ভাই বোনেরা তাদের গত ১৬ বছরের জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারের জন্য ৬টি কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশের ফ্যাসিজম বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে
কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। পাইপলাইনে থাকা 48 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে সব সমস্যা নিয়ে শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে বৈঠকের কথা জানান প্রধান উপদেষ্টা। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে, দৃষ্টি হারিয়েছেন অনেক মানুষ। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন শেষে একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রমাণ সংগ্রহ ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে যান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, নিশ্চিত হয়েছে যারা এসেছেন সবাই গানশটে আহত। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে এমন প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইনজুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। এ সময় তিনি আরো বলেন, তদন্ত করে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনেরও আহ্বান জানান চিফ প্রসিকিউটর। এই যে এভিডেন্স নিচ্ছি, যে আসামিদের নাম যে আমরা পাচ্ছি, সেগুলোর ব্যাপারে যদি আইনগত পদক্ষেপ নিতে হয় তাহলে দ্রুত ট্রাইব্যুনালকে দরকার, তদন্ত সংস্থার লোক দরকার। ফুল সুইং কাজ শুরু করার জন্য আমাদের এই জিনিসগুলো তাড়াতাড়ি দরকার, এটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। হাসপাতালের পরিচালক জানান, 28 জন রোগীর চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। প্রথম দিকে আমরা প্রায় 500 জনের উপরে রোগীদেরকে প্রাইমারি আমরা অপারেশন করি, পরবর্তীতে তাদের বিভিন্ন ধাপে অপারেশনের প্রয়োজন হবে। এখন আমরা সেকেন্ড ফেজের অপারেশন করছি এবং এই মুহূর্তে প্রায় লাস্ট 15 ডেজ আমরা প্রায় 160 রোগীদের অপারেশন করেছি। যাদের পুনর্বাসন প্রয়োজন তাদের দ্রুত পুনর্বাসনের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন 700 জন, আহত হয়েছেন প্রায় 19,000। সচিবালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকমল হোসেন। সরকার আহতদের যথাযথ চিকিৎসা সহ প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলেও জানান তিনি। যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করছি, এমনকি বিদেশি বিশেষজ্ঞ আমরা এনে কাজ করছি। চোখের এক চোখ বা দুই চোখ হারিয়েছেন আংশিক বা পরিপূর্ণভাবে, এদের সংখ্যা কয়েকশো। তাদেরকে আমাদের ছোট একটা চক্ষু ইনস্টিটিউটে সম্ভব না, বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করছি। বিমানের মতো কেউ যদি এগিয়ে আসে যে আমরা চিকিৎসার ব্যয়বহুল অংশটা আমরা বহন করব, সেটা আমাদের জন্য সৌভাগ্য। যদি না করে তাহলে যারা খুবই জরুরিভাবে বিদেশে যাওয়া দরকার আমরা ব্যবস্থা করব।
নির্বাচন নিয়ে সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে কোনো চাপে রাখতে চায় না বিএনপি। রাষ্ট্রের সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে দলটি। এদিকে ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে আগামী 14 ও 15 সেপ্টেম্বর 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কূটনৈতিক তৎপরতা বেশ চোখে পড়ছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে বিএনপির সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বুধবার দুপুরে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নার্দিয়া সিমসন। 1.5 ঘন্টার বৈঠক শেষে আমির খসরু বলেন, বিদেশিদের সবার আগ্রহ নির্বাচন নিয়ে, কবে নাগাদ ভোট হবে এ নিয়ে বিএনপি কি ভাবছে সে বিষয়ে জানতে চাইছেন তারা। নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। এক্স্যাক্টলি আমরা টাইম তো ফ্রেম এই জন্য বলছি না, আমরা তো একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। গত 15 বছরে দেশে যে ক্ষমতার অপব্যবহার হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য করে বিএনপির এই নেতার পরামর্শ, নির্বাহী বিভাগ পুনর্গঠনে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেই সুফল আসবে দেশের জন্য। নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তো আর কিছু বাকি নাই। এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয়, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। একই দিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে আগামী 14 ও 15 সেপ্টেম্বর 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য AZM জাহিদ হোসেন। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে, আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। গণতন্ত্র পুনরুদ্ধারে এখনো লড়াই চলছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দুটো ভিন্ন প্রোগ্রাম। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আগামীর বাংলাদেশ গড়তে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলের গোপালপুর সুতি বিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তপ্ত দুপুরে জাতীয় ও দলীয় পতাকা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সরকারি সুতি ভিএম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আছে। এখন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এদিকে সিলেট নগরীর যতরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক ATM তোরাবের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশের অপরাধীদের আশ্রয় দেয়, কিন্তু সীমান্তে এদেশের মানুষকে হত্যা করছে। ওবায়দুল হক, সময় সংবাদ। জোড়াতালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আলোর পথ দেখানো সম্ভব নয়। এজন্য শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বুধবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশে তিনি এ দাবি জানান। বলেন, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখনো আওয়ামী লীগের মদতপুষ্ট আমলারা বসে আছেন, তাদের অপসারণ করা জরুরি। সমাবেশে বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও নেতারা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সবকিছু সমন্বয় ছিল। আজকের যে মডার্ন জগতে এসেছি আমরা আরো এগিয়ে যাব। ছাত্র সমাজের ছাত্র জীবন, লেখাপড়া, ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে একটা কালো যুগ আমাদের উপরে চেপে বসেছিল। মাদ্রাসা শিক্ষার নামে
সীমিতভাবে, যেখানে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না, নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো। আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না। দেশ এবং জাতির নষ্ট হয়ে যাওয়া ক্ষতবিক্ষত শিক্ষা ব্যবস্থার কোন জায়গায় আলাদা মলম লাগানো, তালিপটি লাগানোর কথা নয়। গোটা ব্যবস্থাকে ভেঙে, এই সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা গড়ার জন্য গোটা শিক্ষক সমাজকে আন্দোলনে এগিয়ে আসতে হবে। বিডিআর হত্যার নেপথ্যে সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদের দায় দেখছেন বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী। তিনি বলছেন, ব্যর্থতা ঢাকতে অসংলগ্ন কথা বলছেন তিনি। মামলা পরিচালনা করতে গিয়ে 34 বার বাসা বদল সহ নানাভাবে মানসিক নির্যাতনের কথাও জানান আইনজীবী সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম। বিডিআর বিদ্রোহ নিয়ে 15 বছর পর মুখ খুলেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদ। গত সপ্তাহে নিজের ইউটিউব চ্যানেলে প্রায় আধা ঘন্টার ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সে সময়ের সরকারের কাছে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন। এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাই। বক্তব্য দিয়েছে, তার বক্তব্য সঠিক নয়, এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদেরকে বাঁচাইতে পারতেন। বিডিআর সদস্যদের মামলা পরিচালনা করতে গিয়ে এই আইনজীবী জানতে পারেন 25 ফেব্রুয়ারি ঘটনার আগেই বিডিআরের কয়েকজন সদস্য বৈঠক করেন ফজলেনুর তাপসের সঙ্গে। হত্যার নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলেও জানান তিনি। জেডি তৌহিদের বাসায় একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে, এমপি তাপস সাহেবের সাথে এই 20 থেকে 25 জন যে ছিল বিডিআর সৈনিক এবং বহিরাগত কিছু ছিল, তারা বাংলা হিন্দি দুই ভাষায় কথা বলে। আমি মামলার সূত্রে তাদের সাথে জন্মিচ্ছি, তারা তখন আমাকে জানাইছে। তিনি জানান, বিডিআর বিদ্রোহ মামলা পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়তে হয় তাকে। শুধু ভাষা পরিবর্তন করতে হয় 34 বার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিল্প কারখানায় ভাঙচুর সহ ধ্বংসাত্মক কাজে বিদেশিদের এজেন্টরা জড়িত এমন অভিযোগ করে দেশের অর্থনীতি এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে টেক্সটাইল শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিটিএমইএ। দেশের স্পিনিং মিলগুলোকে বাঁচাতে সড়কপথে সুতা আমদানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে শ্রমিকদের বকেয়া ভাতা পরিশোধ সহ কমিটি গঠন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। স্থানীয় পোশাক শিল্পের কাপড় ও সুতার যোগান দিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বস্ত্র খাত। অথচ বর্তমানে গ্যাস বিদ্যুতের তীব্র সংকটে এ খাতের উৎপাদন নেমে এসেছে সক্ষমতার অর্ধেকে। এমন দাবি করে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমইএ নেতারা তুলে ধরেন কিভাবে ভুল জ্বালানি নীতির বলি হয়েছে দেশের শিল্প খাত। ইন্ডিয়া এবং চায়নাতে এখনো তাদের প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি কোল। সেখানে আমি কেন নিজের কোল রেখা আমি আমার প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন করে রাখছি ফুয়েল বেসড, লিকুইড ফুয়েল বেসড, যেটার জেনারেশন কস্ট সবচেয়ে বেশি। বুধবার রাজধানীর পান্থপথে বিটিএমই কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাজার প্রতিযোগিতায় দেশের বস্ত্র খাতকে টিকিয়ে রাখতে ভারত থেকে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানায় সংগঠনটি। আমি অনুরোধ করব কিছুদিনের জন্য যাতে সি পোর্ট, যে পর্যন্ত আমাদের বর্ডারটা সুরক্ষিত না হয়, ল্যান্ড পোর্টে যাতে সুতা আমদানি আপাতত বন্ধ থাকে। এ সময় সংগঠনটি জানায়, বর্তমান শিল্প অস্থিরতার জন্য শ্রমিকরা দায়ী নয়। বিদেশিদের ষড়যন্ত্রের অংশ হিসেবে শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের এজেন্টরা। তবে এভাবে চলতে থাকলে দিন শেষে বড় মাসুল গুনতে হবে বলেও শঙ্কা শিল্পোদ্যোক্তাদের। আমাদের দেশের ওয়ার্কাররা কিন্তু খুবই শান্তিপ্রিয়। এখন যেটা সাম্প্রতিককালে হচ্ছে, এটা একটা বহিরাগত চক্রের মধ্যে আমরা পড়ে আছি। আমরা যদি সহসা এটাকে ঠিক রিপেয়ার করতে না পারি, আমাদের হাত থেকে অর্ডার ছুটে যাবে। এ সময় শিল্প সহায়ক নীতির পাশাপাশি টিকে থাকার জন্য প্রণোদনার দাবি জানান সংগঠনটির সভাপতি। আমাদের ইমিডিয়েট সাপোর্ট দরকার, আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটি দরকার, আমাদের আনরেস্ট, এগুলো সবই কন্ট্রোলে আনতে হবে সরকারকে। এবং সরকার আমাদের থেকে কী চায়, আমরা ওনাদের সাথে ডায়লগ করতে চাই। এদিকে সচিবালয়ে এক সভা শেষে শ্রমিক অভিযোগ পর্যালোচনায় একটি কমিটি গঠন করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে পুনরায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাসও দেন তিনি। মজুরি বৃদ্ধি করা হয়েছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
আশুলিয়ায় বন্ধ কারখানাগুলো বৃহস্পতিবার থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এক শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। যাদের এখান থেকে ব্যবসা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তারাই আমাদেরকে শান্তিতে ব্যবসা করার খুব একটা সুযোগ দিবে না, কিন্তু আমাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে বাংলাদেশের এই সময় আমি আবার বিজেপির সভাপতি হিসেবে সমস্ত মালিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা সবাই সহযোগিতা করেন। দুর্নীতিগ্রস্ত এবং আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ডিসিদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। পরে নতুন ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়, রদবদল করা হয় ৪ জেলায়। এরপর থেকেই এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা। ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা। ৫৯ জন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানিয়ে বঞ্চিতদের পক্ষে বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা নুরুল হাফিজ গণমাধ্যমকে জানান, নতুন নিয়োগ দেয়া অনেকেই দুর্নীতিগ্রস্ত, তাদের পরিবর্তে মেধাবী যোগ্য সৎ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন। এদিকে মন্ত্রণালয়ে কিছু কর্মকর্তার হট্টগোলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন বলেছেন, কর্মক্ষেত্রে প্রবেশের আগেই নবনিযুক্ত ডিসিদের বিরুদ্ধে এমন প্রতিবাদ অশোভন। টপ স্কোরার যারা তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখন বিতর্ক হয়েছে যে এরা খারাপ এরা ভালো। যদি আপনি প্রিকনসিপ্ট বলেন যে এদের সবাই স্বৈরাচারের আমলের বেনিফিশিয়ারি, উপকারভোগী, তাহলে ডিসি আমরা কোথায় পাবো? নতুন জেলা প্রশাসকের নিয়োগ বাতিলের দাবি প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে আর ৪ জনকে রদবদল করা হয়েছে। এটাকে বলতে পারি বিশৃঙ্খলা এবং অশোভন আচরণ। এই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে। অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব। অফিসার ভালো খুঁজে পাইতেছি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজার সময়ে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের মাছ ব্যবসায়ীরা। ইলিশ রফতানির কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানান, গত ৫ বছর যাবৎ বাংলাদেশ সরকার দুর্গাপূজার সময় একটি নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেয়। গত বছরও ভারতের বিভিন্ন রাজ্যে ১৩০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়। তবে এবার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের ইলিশ নিয়ে ভারতীয়দের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সামনে রেখে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে বেশিরভাগ গণমাধ্যম কামালা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছেন। ট্রাম্প সমর্থক ফক্স নিউজও কমলাকে বিজয়ী বলেছে। ভালো করায় ট্রাম্পের বিপক্ষে দ্বিতীয় বিতর্ক চায় কামালার প্রচার শিবির। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। হাস্যোজ্জ্বল কমলা হ্যারিস বিতর্কের মঞ্চে উঠেই এগিয়ে গিয়ে অপর প্রান্তের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করার দৃশ্যই হয়তো মার্কিনীদের মন জয় করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীদের টেলিভিশন বিতর্কের দিকে মুখিয়ে ছিল সাধারণ মানুষ। উপভোগ করেন দুজনের কথার লড়াই। ১.৫ ঘন্টার এই লড়াইয়ের প্রতি চোখ ছিল পুরো বিশ্বের। দুজনেই পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। এ সময় মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ আয়োজিত এ বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস অনেকটা ভালোভাবেই সামলে নিয়েছেন তাদের। ৫৯ বছর বয়সী কমলা আর ৭৮-এর ট্রাম্পের বাগযুদ্ধে অধিকাংশ মার্কিন গণমাধ্যম কামালা হ্যারিসকেই জয়ী বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলা হয় ট্রাম্প সমর্থক। সেই ফক্স নিউজই কমলাকে জয়ী বলেছে। ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, কমলা খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং বিতর্ক জুড়ে বিভিন্ন বিষয়ে ট্রাম্পকে লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয়েছেন। বলেন, ট্রাম্পের জন্য এটি খারাপ রাত ছিল। রাজনৈতিক বিশ্লেষক হ্যারল্ড ফোর্ড জুনিয়র সরাসরি বলেন, এই বিতর্কে জয় পেয়েছেন কমলা।
ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে মঙ্গলবার রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা। 90 মিনিটের ওই বিতর্ক দেখেছেন এমন 6 জন ভোটারের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে বিতর্কে কমলায় মুগ্ধ ভোটাররা। তবে কাকে ভোট দেবেন তা এখনো চূড়ান্ত করেননি অনেকে। নিউ ইয়র্ক টাইমস বলেছে হ্যারিস অত্যন্ত দৃঢ়তার সাথে বিতর্ক জুড়ে নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রেখেছে। ওয়াল স্ট্রিট জার্নালও বলেছে একই কথা। তাদের প্রতিবেদনে বলা হয় হ্যারিস সফলভাবেই ট্রাম্পকে তার আইনি সমস্যা সহ বেশ কয়েকটি ইস্যুতে দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন। ইউএসএ টুডে হ্যারিসের পারফরমেন্সকে শক্তিশালী বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ট্রাম্প ছিল রক্ষণাত্মক। টেলিভিশন চ্যানেল MSNBC বলেছে এই বিতর্কে হ্যারিসের জয় খুব স্পষ্টভাবেই দেখা গেছে। কথার লড়াইয়ে হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই হারিয়েছেন। একই ধরনের মন্তব্য সিএনএনেরও। তাদের মন্তব্যে উঠে আসে বিতর্কে খুব সংক্ষেপেই নিজের অবস্থা তুলে ধরে হ্যারিস বিতর্কে ভালো করেছে। প্রথম বিতর্কে জো বাইডেনকে ঘায়েল করলেও এবার কমলাকে মোকাবিলায় অনেকটা ব্যর্থ ট্রাম্প বলেছেন নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবেন। অপরদিকে প্রেসিডেন্ট হিসাবে প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে দেশের অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণীকে শক্তিশালী করার উপর জোর দেওয়ার কথা জানান ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। হতে চান সব জনগণের প্রেসিডেন্ট। বিতর্কে ভালো করায় কমলাকে অভিনন্দন জানিয়েছে তার প্রচার শিবির। নির্বাচনের আগে আরও একটি বিতর্কে অংশ নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে দাবি করা হয় তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের দূতাবাসে ভিসা আবেদনের জন্য বাংলাদেশি নাগরিকদের ডাবল এন্ট্রি ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত সরকার। কথিত বন্ধু দেশের এমন উদ্দেশ্যপ্রণোদিত আচরণে চরম ভোগান্তিতে চলমান শিক্ষাবর্ষে পর্তুগাল সহ বিভিন্ন দেশে ভর্তি হওয়া শিক্ষার্থী ও দেশটির প্রবাসীদের পরিবারের সদস্যরা পর্তুগাল সরকারকে বিষয়গুলো জানিয়ে থাইল্যান্ড বা অন্য কোনো দেশে ভিসা আবেদন নেয়ার ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাসকে পদক্ষেপ নেয়ার আহ্বান প্রবাসীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। সেপ্টেম্বরে পর্তুগালে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। সে অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে এর মধ্যে সম্পন্ন হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসব কার্যক্রমে অংশ নিতে পারলেও বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। ভারত ডাবল এন্ট্রি ভিসা বন্ধ রাখায় দিল্লির পর্তুগাল দূতাবাসে ভিসা আবেদনই জমা দিতে পারেনি বাংলাদেশি শিক্ষার্থীরা। এতে ঝুঁকিতে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ। একই কারণে বিপাকে পড়েছেন অনেক প্রবাসীর স্বজনরা। নির্ধারিত সময়ে ভিসা আবেদন জমা দিতে না পারায় অনিশ্চয়তায় তাদের পর্তুগাল আসা। আগে যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে গেছেন তাদেরও আছে ভোগান্তির নানা অভিযোগ। টিউশন ফি রিফান্ড নিয়েও সকলেই দুশ্চিন্তার মধ্যে আছে। আমরা এই ভোগান্তির শেষ দেখতে চাই, এটা কবে শেষ হবে। ভিসা প্রক্রিয়া সহজ করতে সমস্যার বিষয়গুলো পর্তুগাল সরকারের নজরে আনার দাবি বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিদের। আশা করি পর্তুগাল বাংলাদেশ এম্বাসি পর্তুগাল সরকারের সাথে কথা বলে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলে এই সমাধান লক্ষ্যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবাসীদের দাবির বিষয়ে জানতে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। পর্তুগাল বা পোল্যান্ডের মতো ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদন করতে ভারতে গিয়ে ভোগান্তির অভিযোগ বেশ পুরনো। তার সাথে নতুন করে যুক্ত হয়েছে ডাবল এন্ট্রি ভিসা বন্ধ হওয়া। তাই এই বিষয়টি নিয়ে কাজ করার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন ভুক্তভোগীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন প্রবাসের সময়। লন্ডনের টাওয়ার ব্রিজ কয়েকশো শ্রমিক মিলে দীর্ঘ ৮ বছর ধরে তৈরি করে ব্রিজটি। ১৩৮ বছর আগে নির্মিত স্থাপনাটির পরতে পরতে আধুনিকতার জৌলুস। লন্ডন ঘুরে আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের রিপোর্ট। 12 এপ্রিল 1886 সালে নির্মাণ কাজ শুরু হয় লন্ডনের টাওয়ার ব্রিজের। শেষ হয় 1894 সালে। একই বছরের 30 জুন ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস। তবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আরও অনেক পরে। শুরুর দিকে ইঞ্জিনগুলোকে শক্তি দেওয়ার জন্য ব্যবহৃত হতো বাষ্প, পরে ব্যবহার করা হয় হাইড্রোলিক। 1976 সালের আগ পর্যন্ত ব্রিজটি পরিচালনা করা হতো তেল ও বিদ্যুতের সাহায্যে।
1977 সালে তৎকালীন রানীর রজত জয়ন্তী উপলক্ষে লাল, সাদা ও নীল রং দেওয়া হয় ব্রিজটিতে। শুরুর সময় এর রং ছিল চকলেট বাদামি। 50টিরও বেশি নকশা জমা পড়েছিল ঐতিহাসিক ব্রিজটি তৈরির সময়। স্যার জন উলফ ব্যারির পরিচালনায় এই ব্রিজটির কাজ চলাকালীন সময়ের নানা চিত্র আছে এর ভিতর। ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজটি দেখতে ভিড় জমান অনেক প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে, অলওয়েজ বিজি থাকে। সো আমি যেহেতু লন্ডনে থাকি, আমি সময় পেলে ইভেন কফি খাওয়ার জন্য মাঝে মাঝে চলে আসে। এটা দেখার জন্য বাচ্চাদের নিয়ে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। এখানে অনেক লোক এই টাওয়ার ব্রিজ দেখতে আসে। পুরো কাঠামোটি ঢেকে রাখা হয়েছে গ্রানাইট ও পোর্টল্যান্ড পাথর দিয়ে, যাতে এর ভেতরের ইস্পাতের গুণাগুণ নষ্ট না হয়। 5টি নামকরা বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের দীর্ঘ 8 বছর লেগেছিল এই টাওয়ার ব্রিজের কাজটি সম্পন্ন করতে। 432 জন কর্মীর নিরলস পরিশ্রমের ফসল এই টাওয়ার ব্রিজটি। এখনো প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এই টাওয়ার ব্রিজটি দেখতে। লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা সুন্দরী খেতাব বিজয়ী নাসরিন সুলতানা কুইন দুবাইয়ে বাংলাদেশের মিশন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে প্রবাসী নারীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে মিশন কর্মকর্তাদের সহযোগিতা চান। শিবলি আল সাদিকের রিপোর্ট। সম্প্রতি বিশ্বের 62টি দেশের 100 জন নারী সুন্দরীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট 2024। এই প্রতিযোগিতায় মিসেস হিসেবে সেরা সুন্দরীর খেতাব পেয়েছেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। বাংলাদেশের পক্ষে মুকুট বিজয়ের পর নাসরিন সুলতানা কুইন প্রথমবারের মতো দুবাইস্থ বাংলাদেশ মিশনে হাজির হন। এই সময় তিনি বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে দুস্থ মানুষ এবং প্রাণী সম্পদ নিয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি নারী সংগঠন রয়েছে, তারা নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে নারীদেরকে নিয়ে। আমিও চাই তাদের সাথে একসাথে নারীদের উন্নয়নে কাজ করতে। নাসরিন শুধুমাত্র মিসেস ইউনিভার্স নির্বাচিত হয়েছে তা নয়, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও এরই মধ্যে পরিচিতি পেয়েছেন। সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার পূর্বে তিনি ফ্যাশন হাউস প্রতিষ্ঠার পাশাপাশি প্রাণী সম্পদের যত্ন নিয়ে কাজ করেছেন। আগামীতেও তিনি পশু পাখি নিয়ে কাজ করতে চান বলে জানান। পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশি নারীদের অগ্রগামী করতে গ্লোবাল প্ল্যাটফর্মগুলো কাজে লাগাতে চান নাসরিন। সে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশের সুনাম বয়ে এনেছে এবং একজন নারী হিসেবে সে নারীদের উন্নয়নে আরও সৃজনশীল এবং ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ সে নেবে এবং সেসবের সাথে সে ইনভলভ থাকবে, এটাই প্রত্যাশিত। মিশন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে নাসরিন দুবাইয়ে কেন্দ্রীয়ভাবে একটি বাংলাদেশি কালচারাল একাডেমি প্রতিষ্ঠার জন্য মিশনের প্রতি অনুরোধ রাখেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন প্রবাসের সময়। ভারতের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত হয়েছে বাংলাদেশ টেস্ট দল। ইতোমধ্যে স্কোয়াড চূড়ান্ত করে বিসিবিতে জমা দিয়েছেন নির্বাচক প্যানেল। অপেক্ষা সভাপতির গ্রিন সিগন্যালের। এদিকে ছুটি শেষ করে 14 সেপ্টেম্বর রাতে ঢাকায় ফিরছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। আর টানা অনুশীলনের পর বুধবার বিশ্রামে ছিলেন সম্ভাব্য টেস্ট স্কোয়াডের সদস্যরা। তবে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। ঐচ্ছিক থেকে দলও গত তাল পাকা ভাদ্রের ভ্যাপসা গরমে টানা অনুশীলন। বুধবার তাই বিশ্রাম দিবস, তবে সবার জন্য নয়, শুধু টেস্ট স্কোয়াডের সদস্যদের। ভারত সফরের দল চূড়ান্ত করতে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এদিন দীর্ঘ বৈঠক হয়েছে নির্বাচক প্যানেলের। ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আগেই ইঙ্গিত মিলেছে খুব একটা ব্যবচ্ছেদ নয়, হয়তো চেন্নাইয়ের বিমান ধরবেন পাকিস্তানের স্কোয়াডটাই। তবে সেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে কবে। আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। দল ঘোষণার দেরির পেছনে কারণ থাকতে পারে হেড কোচের অনুপস্থিতি। জানা গেছে দেশে ফিরে বিসিবির সভাপতির সঙ্গে বিশেষ বৈঠকে নিজের অবস্থান জানাবেন এই লঙ্কান কোচ। যে বৈঠকের উপরই মূলত নির্ভর করবে টাইগার ড্রেসিং রুমে হাথুরুর ভবিষ্যৎ।
তবে চান্ডিকা আর বিদেশি কোচিং স্টাফরা অনুপস্থিত থাকলেও নিজেদের কাজটা ঠিকই চালিয়ে যাচ্ছেন লোকাল কোচেরা। বুধবার 2 ধাপে টি-20 বিবেচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে হয়েছে আলাদা সেশন। শুরুটা সকালে রানিং দিয়ে, যেখানে রিয়াদ মুস্তাফিজ, শামীম, জিসানদের সঙ্গে ছিলেন শেখ মেহেদী, নাসুম, তানজিম সাকিবরা। এরপর বিশ্রাম। 2টা নাগাদ সেই বিশ্রাম শেষে শুরু হয়েছে লম্বা ব্যাটিং সেশন। পরে যেখানে যোগ দেন হাই পারফরমেন্স ইউনিটের ক্রিকেটাররাও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার। বৃহস্পতিবার তোলা হতে পারে আদালতে। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন সহ গঠন হচ্ছে 6টি কমিশন। 1 অক্টোবর থেকে কাজ শুরু। 3 মাস পর দলগুলোর সঙ্গে বৈঠক। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।